হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। আজকে আপনাদেরকে গাজীপুরের একটি ঘটনা শোনাব। আপনাদের জীবনেও যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমাদের সাথে শেয়ার করুন। তাহলে চলুন শুরু করি আজকের সেই ঘটনাটি। দূর থেকে ইঞ্জিনের মুখটা দেখা যেতেই হঠাৎ সমস্ত জড়তা ঝেড়ে ফেলে ব্যস্ত হয়ে উঠল গাজীপুর স্টেশন চত্বর। একটু আগেও স্টেশনের যে ভ্যানওয়ালাগুলো নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিল, চোখের নিমেষে তারাই হয়ে উঠল একে অপরের প্রতিদ্বন্দ্বী। কলকাতা থেকে গাজীপুরের মধ্যে সারা দিনে মাত্র 4টি ট্রেন যাওয়া আসা করে, আর এই ট্রেনের সময়ের সাথে সাথে পরিচালিত হয় এখানকার লোকের জীবনযাত্রা। সোয়া 4 ঘন্টার যাত্রার শেষে ট্রেন প্ল্যাটফর্মে এসে ঢুকতেই সেটাকে মাছির মতো ঘিরে ধরল ভ্যানওয়ালারা। ফলপুর যাবেন কে কে? আমার ভ্যানে আসুন। মোল্লাখানি যাবেন তো আমার ভ্যানে আসুন, 4 জনের বেশি নেব না। এই যে এদিকে মালপত্র পৌঁছে দিতে হবে নাকি? কম খরচায় নিয়ে যাব। গতবার তো আমার ভ্যানে গেলেন, মনে পড়ে? এরকম হাজারো বিচিত্র সুর ভেসে আসছে চারপাশ থেকে। ভোরের ট্রেনটা কলকাতা পাড়ি দেওয়ার পর যে স্টেশনটা এতক্ষণ আলস্যের চাদর গায়ে নির্জীবের মতো পড়েছিল কোনো এক জাদু কাঠির ছোঁয়ায়, সেই স্টেশনটাই যেন প্রাণবন্ত হয়ে উঠেছে এক লহমায়। অনির্বাণের শহুরে চোখ অবশ্য এরকম বিচিত্র ভিড় দেখতে অভ্যস্ত নয়, তাই ব্যাগটা কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে পা রাখতেই সে প্রথমে হকচকিয়ে গেল কিছুটা। স্টেশন জুড়ে থিকথিকে ভিড়, তবে ভিড়টা শুধু মানুষের নয়, সেই ভিড়ে মানুষের পাশাপাশি সাইকেল, মুরগির বাচ্চা, ডিমের ঝাঁকা, চিনির বস্তা, কাপড়ের গাঁটরি কি নেই। এর মধ্যে থেকে সে আজিজুলকে খুঁজে বের করবে কি করে। স্টেশনের ভিড়টা কোনো রকমে কাটিয়ে বাইরে এলো সে। স্টেশনের সিঁড়ির কাছ থেকে একটা ধুলো মাখা মেঠো পথ এঁকে বেঁকে হারিয়ে গেছে দূরের বট গাছগুলোর আড়ালে। পথের ধারে হোগলা পাতা দিয়ে ছাওয়া অস্থায়ী দোকানগুলোতে ভিড় করে আছে ট্রেন থেকে নামা লোকজন। তার মধ্যে যে দোকানে সবথেকে বেশি ভিড়, তার চেহারা এখানকার অন্য দোকানগুলোর তুলনায় একটু উন্নত। দোকানের বাইরে ফট ফট শব্দ করে একটা জেনারেটর চলছে। টিনের চালের উপর একটা তোবড়ানো বোর্ডে লেখা আছে হাসান স্টোর। এখানে রসগোল্লা, পানিতুয়া পাওয়া যায়, মোবাইল চার্জ দেওয়া হয়, টাকা ভরা হয়। মোবাইলে চার্জ দেওয়া যে একটা ব্যবসা হতে পারে, এখানে না এলে জানতেই পারতো না অনির্বাণ। পকেট থেকে কাগজের টুকরোটা বার করে দোকানের নামটা একবার মিলিয়ে নিল সে। ঠিক জায়গায় দাঁড়িয়েছে। হাত ঘড়িটা একবার দেখে নিয়ে মোবাইলটা বের করে আজিজুলের নাম্বারটা ডায়াল করে অবশ্য হতাশ হতে হলো তাকে। সুইচ অফ। এত পরিশ্রম করে এখানে আসাটা বৃথা হয়ে যাবে না তো শেষ পর্যন্ত? এখন যে ফিরে যাবে সে উপায় নেই, কারণ হাওড়া থেকে ট্রেনে ওঠার সময় অনির্বাণ জেনে এসেছে
গাজীপুর থেকে কলকাতা ফেরার ট্রেন বিকেল 5টায়। এসব ভাবতে ভাবতে বোধ হয় অন্য মনস্ক হয়ে পড়েছিল অনির্বাণ। চমক ভাঙল একটা কণ্ঠস্বরে, আপনি অনির্বাণ চট্টোপাধ্যায়? অনির্বাণ দেখল সামনে সাইকেল নিয়ে সাদা প্যান্ট আর কালো হাফ শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে তার সমবয়সী এক যুবক। মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা, সমস্ত চেহারায় শিক্ষার ছাপ স্পষ্ট। ইনি কি আজিজুল ইসলাম, যার সাথে দেখা করার জন্য সে এখানে এসেছে? একটু ইতস্তত করে অনির্বাণ জবাব দিল, হ্যাঁ, মানে আপনাকে তো। নমস্কার, আমি আজিজুল ইসলাম। আরে নমস্কার নমস্কার, মাই গড, আমি ভেবেছিলাম আপনি বোধহয় আর এলেন না। ফোনটা অফ শুনে আরও ঘাবড়ে গেছিলাম। তাছাড়া আপনি কোনো ছবি প্রোভাইড করেননি, তাই বুঝতে পারছিলাম না আপনাকে চিনব কী করে। আসলে এখানে ফোনের নেটওয়ার্ক তেমন পাওয়া যায় না, একটা কল করতে গেলেও ঘরের বাইরে বেরিয়ে অনেকটা আসতে হয়। তবে চ্যানেলে আপনাকে তো দেখেছি, তাই চিনতে হয়তো অতটা অসুবিধা হতো না। ঠিক আছে, চলুন দেরি না করে গাজীপুরের ওই জায়গাটা ঘুরে আসা যাক। আমাকে আবার বিকেলের ট্রেন ধরতে হবে। আজিজুল একটু হেসে অনির্বাণের হাতটা ধরে বলল, আপনার নদী নালা নিয়ে বোধ হয় সেরকম অভিজ্ঞতা নেই। ভাটার টানে এখান থেকে মূল জায়গাটা যেতে প্রায় ঘন্টা দেড়েক লাগবে। সব কিছু ঘুরে দেখে আস্তে আস্তে ধরে রাখুন ঘন্টা চারেক লাগবে, তার বেশিও লাগতে পারে। তার উপর এখন কালবৈশাখীর সময়। তাহলে উপায়? আমি বলি কি, খুব অসুবিধা না হলে আজকে দিনটা আমার বাড়িতে কাটিয়ে কাল ভোরে রওনা দেবেন গাজীর চরে। শহরের মতো আরাম দিতে না পারলেও আতিথেয়তায় ত্রুটি যাতে না হয় তার যথাসাধ্য চেষ্টা করব। আজিজুলের সারল্যে মুগ্ধ হয়ে গেল অনির্বাণ। কত সহজে আপন করে নিয়েছে তাকে। এই ব্যাপারে শহরের মানুষগুলোর উপর একটু অভিমান হলো তার। আরে না, এসব বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। ঠিক আছে, আজকে আমি আপনার বাড়িতে কাটাবো। বাঁচালেন আমাকে। বেশ ভয়ে ভয়ে প্রস্তাবটা রেখেছিলাম। একটু দাঁড়ান, আমি একটা ভ্যান নিয়ে আসি। আবার ভ্যান কেন? হেঁটে যাওয়া যাবে না? হেঁটে যাবেন বলছেন? বোধ হয় পারবেন না। সাইকেলটা রেখে আজিজুল স্টেশনের বাইরে যেদিকে ভ্যানগুলো জটলা পাকিয়ে দাঁড়িয়েছিল সেদিকে চলে গেল। ফিরেও এলো একটু পরে একজন বয়স্ক ভ্যান চালককে সাথে নিয়ে। কাঁধের ব্যাগটা ভ্যানের মাঝখানে রেখে পেছনে উঠে পড়ল অনির্বাণ। না, আজিজুল ভুল বলেনি। রীতিমতো সার্কাস অথবা নাচ করতে না পারলে এই রাস্তায় ভ্যান অথবা সাইকেল চালানো অসম্ভব। সমস্ত রাস্তা জুড়ে বিরাট বিরাট গর্ত। কোনো এককালে পিচ পড়েছিল বটে, কিন্তু তবে এখন সেসব একেবারেই উধাও। রাস্তার দুপাশে কলা বাগান, সবজি ক্ষেত, বাঁশঝাড় শেষ হয়ে একসময় একটা বড় খাল তাদের পাশে পাশে চলতে শুরু করেছে। জায়গায় জায়গায় জাল বসিয়ে খালের ধারে মাছের অপেক্ষায় বসে থাকা জেলেরা অনির্বাণের দিকে তাকিয়ে রয়েছে কৌতূহলী চোখে। আগে আগে সাইকেল চালিয়ে যাচ্ছে আজিজুল, তবে চালানোর থেকে তাকে হাঁটতে হচ্ছে অনেক বেশি। বছর 26-এর অনির্বাণ বেসরকারি সংস্থায় চাকরির পাশাপাশি একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল চালায়। প্রায় লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ভুতুড়ে অপবাদ আছে এমন জায়গাগুলোর বিবরণ সে তুলে ধরে চ্যানেলটিতে। সেই সুবাদে ভানগড় থেকে শুরু করে বেগুনকদর, শোভাবাজারের পুতুলবাড়ির মতো কুখ্যাত জায়গাগুলো ঘুরে আসা হয়েছে তার। মাস দেড়েক আগে অনির্বাণের করা একটা ভিডিওতে কমেন্ট করেছিল গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল। ব্যাস,
সেই সূত্রেই আলাপ। কথায় কথায় পরিচয় ঘনিষ্ঠ হয়েছে। হঠাৎ দিন দুয়েক আগে আজিজুল তাকে ফোন করে এই গাজীপুরে ঘটে যাওয়া একটা ঘটনার কথা জানায়। তবে ঘটনাটা যে একেবারেই তার অজানা ছিল তা নয়। আমফান ঝড়ের আগের দিন এই গ্রামের 7 জন মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরে ট্রলারে গ্রামে ফিরছিল। তবে ঝড় চলে আসায় তারা গাজীপুরের চরে একটা পুরনো বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু পরদিন তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই নিয়ে বাংলা সংবাদপত্রগুলো বেশ কয়েকদিন ধরে হইচই করেছিল। পুলিশ তন্ন করে খুঁজেও কোথাও ওদের হদিশ পায়নি। এমনকি কারোর লাশ পর্যন্ত নয়, শুধু খালি ট্রলারটা উদ্ধার হয়েছিল নদীর বুক থেকে। তখন থেকেই অনির্বাণ মনে মনে ঠিক করে রেখেছিল একবার গাজীপুরে আসতেই হবে। তাই অপ্রত্যাশিতভাবে আজিজুলের ফোনটা পেয়ে আর দেরি না করে আজকে সটান চলে এসেছে এখানে। প্রায় 30 মিনিট ধরে ভ্যানের ঝাঁকুনিতে নাস্তানাবুদ হবার পর একটা মাটির দোতলা বাড়ির সামনে এসে নামলো অনির্বাণ। কোমরটা বেশ টনটন করছে। গ্রামের একদম শেষ প্রান্তে বাড়িটা। আশেপাশে লোকজনের বসবাস নেই। যে খালটা এতক্ষণ রাস্তায় তাদের পাশে পাশে এসেছে, সেটা এখন আজিজুলের বাড়িকে ডান দিকে রেখে একটা বাঁক নিয়ে বাড়ির পেছনের দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে অনেক দূরে। একরকম জোর করেই ভ্যান ভাড়াটা দিয়ে দিল আজিজুল। কিছুতেই অনির্বাণের আপত্তি কানে তুলল না। আজিজুল দরজার পাশে একটা বন্ধ জানালার কাছে গিয়ে ডাক দিল, আসমা, আসমা বলে ডাকতেই বছর 12 একটা ফুটফুটে বাচ্চা মেয়ে দরজা খুলে দৌড়ে এসে আজিজুলকে জড়িয়ে ধরল। তারা বাড়িতে প্রবেশ করল। তারা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটাকে এই ঘরের বারান্দা বলা যেতে পারে নিঃসন্দেহে। ডান পাশে 3টে বড় বড় ঘর। বারান্দার শেষ প্রান্তে একটা কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আর তাদের বাম পাশে 2টো ঘর, যার মধ্যে একটা খুব সম্ভবত রান্নাঘর, কারণ সেই ঘর থেকে উনুনের ধোঁয়ার পাশাপাশি বাসনপত্রের নাড়াচাড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। আজিজুলের ডাকে রান্নাঘরের ভেতর থেকে একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে এসে একবার আজিজুলের মুখের দিকে আর একবার অনির্বাণের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। বয়সের থাবায় মহিলার মুখের কুঞ্চিত চামড়াগুলো মাকড়সার জালের মতো লাগছে, কিন্তু মহিলার ঘোলাটে দৃষ্টিতে খেলা করে যাচ্ছে একটা অদ্ভুত রহস্যময়তা। ঠোঁটের গোড়ায় এক চিলতে হাসি এই মুহূর্তে সেই রহস্যকে আরো জমাট করে তুলেছে। আজিজুল মেয়েকে মহিলার কোলে তুলে দিয়ে অনির্বাণকে বলল, রেশমা, মানে আমার স্ত্রীর শরীরটা একটু খারাপ, তাই আজ ভোরে বাপের বাড়ি চলে গেছে। বেশি দূরে নয় অবশ্য, ভটভটিতে মিনিট 20 লাগে। কারণ এই গ্রামে ভালো ডাক্তার বলতে কেউ নেই। আগামীকাল ভোরেই চলে আসবে। মেয়েকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না ও। আচ্ছা, আপনি এতটা জার্নি করে এসেছেন, এখন স্নান সেরে একটু বিশ্রাম নিন। আসুন আপনাকে স্নানের জায়গাটা দেখিয়ে দিই। আজিজুল বলেছিল আতিথেয়তার ত্রুটি হবে না। কথাটা একদম সত্যি, বরং বলতে গেলে আতিথেয়তা তুলনায় বেশি হয়েছে। এখানে থাকার কোনো প্ল্যান ছিল না বলে জামা কাপড় কিছুই আনেনি অনির্বাণ। এ কথা জানতে পেরে আজিজুল সাথে সাথেই নতুন গামছা আর লুঙ্গির ব্যবস্থা করে ফেলেছে। স্নান ঘরটা মূল বাড়ি থেকে একটু দূরে। স্নান সেরে ঘরে ঢুকে অনির্বাণ দেখল জল খাবার নিয়ে বসে আছে আজিজুল। ভোরবেলা বেরিয়েছে বলে চা ছাড়া তেমন কিছু খাওয়া হয়নি অনির্বাণের। তাই জল খাবারের থালাটা দেখেই পেটের ভেতর খিদেটা কেমন যেন জাগিয়ে উঠল একবার। রুটি, আলু, পেঁয়াজ ভাজা, 5 মিশালি সবজি,
আর জিলিপি। রুটি ছিঁড়ে আলু ভাজা মেখে সেটাকে মুখের ভেতর চালান করে অনির্বাণ বলল, রান্নাটা খাসা হয়েছে। পরাণের মায়ের কীর্তি। গ্রামে কারো বাড়িতে অনুষ্ঠান হলে এখনও পরাণের মাকে রীতিমতো আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়। জিলিপিটা খেয়ে দেখুন, ওটা বাড়িতে তৈরি। অবশ্যই। এর মধ্যে অবশ্য একটা জিনিস বেশ খটকা লেগেছে অনির্বাণের। এখানে আসা থেকে জল খাবার খাওয়া পর্যন্ত পরাণের মা মানে ওই বৃদ্ধা মহিলা কমপক্ষে 5 থেকে 6 বার সমস্ত ঘর মুছেছেন। তার মোছার কায়দাটাও বেশ অদ্ভুত। মহিলা জলের মধ্যে মোছার কাপড়টা চুবিয়ে সেটা দিয়ে মেঝের কিছু কিছু জায়গা এমনভাবে বারবার ঘষতে থাকেন যে দেখলে মনে হবে যেন মেঝে থেকে কোনো কঠিন দাগ মোছার চেষ্টা করে চলেছেন প্রাণপণে। যদিও বিষয়টি নিয়ে আজিজুলকে কিছু বলেনি অনির্বাণ। খাওয়া দাওয়া শেষ করে আজিজুলের সাথে দোতলায় উঠে এলো অনির্বাণ। একতলার মতো এখানেও 3টে বড় বড় ঘর, তবে তার মধ্যে 2টো ঘর তালা মারা। একমাত্র মাঝখানের ঘরটিতে কোনো তালা নেই, শুধু ছিটকিনি লাগানো আছে দরজায়। আজিজুল ছিটকিনি খুলে ভেতরে ঢুকলো, পেছন পেছন অনির্বাণ। ঘরের ভেতর আসবাবপত্র বলতে তেমন কিছু নেই। একটা খাট, কাঠের আলমারি আর দেওয়ালে একটা নকশা করা আয়না। খাটে ধপধপে সাদা চাদর পাতা, বালিশের পাশে হাত পাখা রয়েছে। খাটের নিচে একটা কুঁজো আর তার উপরে ঝকঝকে কাঁচের গ্লাস ঢাকা দেওয়া আছে। তবে যে জিনিসটা তাকে বেশি আকৃষ্ট করেছে তা হলো এই ঘরের জানালাটা। অনির্বাণ সবার প্রথমে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। মাঝে মাঝে একটা ফুরফুরে হাওয়া ঘরে ঢুকে শরীর জুড়িয়ে দিচ্ছে। আজিজুল বলল, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন অনির্বাণ বাবু, একদম দ্বিধা করবেন না। আপনার এই ভাই সাধ্যমতো চেষ্টা করবে। আপনি এখন বিশ্রাম নিন, আমি ততক্ষণে কালকে গাজীর চরে যাওয়ার নৌকা ঠিক করে আসি। আজিজুল চলে যাওয়ার পর ব্যাগ থেকে ক্যামেরা আর ডায়েরিটা বের করে বিছানার উপর রাখলো অনির্বাণ। মোবাইলটা বের করতে গিয়েও বের করলো না, কারণ সে জানে এখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না। জানলার কাছ থেকে সরে আসায় বেশ গরম লাগছে এবার। শার্টের বোতাম খুলতে খুলতে একটা খস খস আওয়াজে ঘরের দরজার দিকে চোখ পড়তেই বিস্ময়ে হতবাক হয়ে গেল সে, কারণ তার দরজার ঠিক সামনে উবু হয়ে বসে আপন মনে বিড়বিড় করতে করতে ঘষে ঘষে মেঝে মুছে চলেছে পরাণের মা। মেজাজ খিচড়ে গেল অনির্বাণের। একবার ভাবলো ভদ্র মহিলাকে ডেকে একবার কষে ধমক লাগায়, কিন্তু পরক্ষণেই মনে হলো সেটা ঠিক হবে না, কারণ সে এ বাড়ির অতিথি। তাছাড়া আজকের রাতটাই তো শুধু একটু ম্যানেজ করে নিলে হয়ে যাবে। অনির্বাণ দরজার সামনে দাঁড়িয়ে দরজা বন্ধ করার ভান করে ভদ্র মহিলা ঠিক কী গুনগুন করছে তা ভালোভাবে শোনার চেষ্টা করলো, কিন্তু দুঃখের বিষয় কিছুই বুঝতে পারল না। মাটির মেঝে ঘষে ঘষে কাদা কাদা করে ফেলার পর বালতিটা নিয়ে নিচে নেমে গেলেন সেই মহিলা। দরজায় দাঁড়ানো অনির্বাণের দিকে চেয়েও দেখলেন না। মরুককে, এরকম একটা ভাব নিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় এসে বসল অনির্বাণ। ঘরের কোণে মাকড়সার ঝুল জমে আছে। খাটের একপাশে কাঠের আলমারির গায়ে সাদা ধুলোর আস্তরণ পড়েছে। এমনকি দেওয়ালের আয়নাটাও কেমন যেন অস্বচ্ছ। এগুলো তো আগে চোখে পড়েনি অনির্বাণের। মানে এই ঘরটায় কেউ থাকে না, শুধু তার থাকার জন্যই ঘরটা খোলা হয়েছে। বাইরে হাওয়ার তেজ যেন একটু বেড়েছে, কারণ জানলার পাল্লা দুটো মাঝে মধ্যেই খুলছে আর বন্ধ হচ্ছে। আকাশে মেঘ করলো কি? অনির্বাণ বিছানা ছেড়ে আবার জানলার কাছে চলে গেল। কই না তো, নীল আকাশের কোথাও ছিটে ফোঁটা একটুও মেঘ নেই। তবু কাল বৈশাখীর মতো দমকা হাওয়া এলোমেলোভাবে বয়ে চলেছে। সেই হাওয়া খালের জলে যেন
অস্থায়ীভাবে আলপনা এঁকে দিয়ে যাচ্ছে। অনির্বাণের মনে হলো এই সুন্দর দৃশ্যটার একটা ছবি তুলে রাখা উচিত। তার নতুন ভিডিওর ইন্ট্রোতে বেশ কাজে লাগবে। ক্যামেরা নিয়ে খচখচ করে বেশ কয়েকটা ছবি তুলে নিল অনির্বাণ। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ তার মনে পড়ল এখানে পৌঁছে বাড়িতে একটাও ফোন করা হয়নি। অবশ্য করবেই বা কী করে, ফোনে নেটওয়ার্ক তো নেই। আজিজুল বলেছিল বটে বাড়ি থেকে একটু দূরে গেলে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়। যাবে কি একবার? কতক্ষণ আর এভাবে একা একা বসে থাকা যায়? ব্যাগ থেকে মোবাইলটা বের করে শার্টটা আবার পরে নিয়ে ঘরের দরজার ছিটকিনি টেনে দিয়ে নিচে নেমে এলো সে। বড় ঘরগুলোর একটা থেকে বাচ্চা মেয়েটার খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। বৃদ্ধ মহিলাটিকে দেখা গেল না কোথাও। রান্নাঘরের দরজাটা বন্ধ। বারান্দার এদিক ওদিক একবার দেখে নিয়ে বাড়ির বাইরে এসে গতকাল যে রাস্তাটা ধরে ভ্যানে করে এসেছিল ঠিক সেই রাস্তাটা ধরে সোজা হাঁটতে শুরু করলো অনির্বাণ। রোদের তেজটা যেন একটু বেড়েছে। রাস্তার দুপাশে কোনো তেমন বড় গাছগাছালি নেই। পাশ দিয়ে বয়ে চলা খালের মাঝখান থেকে কোথাও বড় বড় ঘাস অথবা মরা গাছের ডাল মাথা উঁচিয়ে আছে। তাতে বসে ঠোঁট দিয়ে ডানা পরিষ্কার করছে ছোট ছোট নাম না জানা পাখি। অনির্বাণ হাঁটতে হাঁটতে চারপাশের আরও কয়েকটা ছবি তুলে নিল। মাটির রাস্তাটা সামনে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে। একটি রাস্তা সোজা চলে গেছে স্টেশনের দিকে, আর অন্যটি ডান দিকে বাঁক নিয়ে খালের ওপারে যাওয়ার জন্য একটা অতি জরাজীর্ণ বাঁশের সাঁকোর সামনে গিয়ে শেষ হয়েছে। সাঁকোর সামনে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইলটা বার করার সাথে সাথে টিং টিং করে একের পর এক মেসেজ ঢুকতে শুরু করে বুঝিয়ে দিল এই মুহূর্তে ফোনে প্রাণ ফিরে এসেছে। বাড়িতে ফোন করে মাকে ঠিকভাবে পৌঁছে দেওয়ার খবরটা দিয়ে সে ফোন লাগালো দীপককে আর অর্ককে। তার সমস্ত অভিযানের সঙ্গে থেকেছে এই দুজন। শুধু এবারটা হঠাৎ করে চলে আসা হয়েছে বলে ওদের জানানো হয়নি। খবরটা দিতেই দুজনেই হৈ হৈ করে উঠল। কোথায় এসেছে, কেন এসেছে, এসব প্রশ্নে প্রশ্নে জর্জরিত হয়ে গেল অনির্বাণ। আমাদের না বলে চাঁদু, তুমি একা একা গেছো? বলো কি পেয়েছিস ওখানে? আরে সরি ভাই, সময় হয়নি বলার। পেপারে কদিন আগে একটা খবর বেরিয়েছিল, মনে আছে? ওই যে রে, 7 জন জেলে আমফানের আগের দিন নিখোঁজ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, কি যেন নাম ছিল জায়গাটা? কিসের চর যেন? গাজীর চর। আমি আপাতত এখানেই আছি। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু এক যাত্রায় পৃথক ফল হবে কেন? মানেটা হলো এই, কাল আমি আর দীপক যাচ্ছি। না না, সে কি করে হয়? আরে কাল আমি জায়গাটা ঘুরে বিকেলের ট্রেনে বাড়ি ফিরব, তখন সব শুনিস আমার থেকে। তাছাড়া আমি অন্যজনের বাড়িতে রয়েছি। সে কাল যাবার সব বন্দোবস্ত করে রেখেছে। কুছ পরোয়া নেই, ওটা পোস্টপোন কর। বলে দে পরশু যাবি। আমাদের অ্যাড্রেস দে, কী করে যাব বল। বলছি তো, আমি গিয়ে সব বলবো। তুই নিজে ঘুরবি, নিজে সব কিছু করবি, আর গল্প শুনবো আমরা? ঠিক আছে, এবার থেকে তোকে বিরিয়ানির দোকানে নিয়ে গিয়ে শুধু গন্ধ শুকিয়ে দিলে চলবে তো? এরপর আর জোর খাটলো না অনির্বাণের। ভালো করে সব বুঝিয়ে দিয়ে এটাও মনে করিয়ে দিল স্টেশনে এসেই যেন আগে ফোন করে, না হলে এখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না। মোবাইলটা পকেটে ঢুকিয়ে রাস্তায় উঠতেই দেখতে পেল আজিজুল সাইকেল চালিয়ে আসছে। তার সাইকেলের হ্যান্ডেলে ঝুলছে বেশ বড় আকারের একটা কাতলা মাছ। আরে অনির্বাণ বাবু, এখানে কি করছেন? কটা ফোন করার দরকার ছিল, তাই ভাবলাম বাড়ির বাইরে এসে একটু দেখি যদি নেটওয়ার্ক পাওয়া যায়। তা কথা হলো? হ্যাঁ, তা হয়েছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন দেখি? অনির্বাণ একটু লাজুকভাবে দীপক আর অর্ক আসার কথা বলতে আজিজুল সেটাকে হেসে উড়িয়ে দিল।
এটা একটা সমস্যা। ওনারা আসছেন ভালো কথা, কাল রাতেই যাব না হয় গাজীর চরে। রাতে? কেন, ভয় পেলেন নাকি? না, ঠিক ভয় না, তবে আপনার অসুবিধা যদি। কোনো অসুবিধা হবে না। এখন চলুন দেখি, এই কাতলা মাছটার সদ্ব্যবহার করার ব্যবস্থা করা যাক। জ্যান্ত মাছ। বাবা, শহরে এসব পাবেন না। পরাণের মা কষিয়ে এমন রাঁধবে না, সারা জীবন মুখে লেগে থাকবে। কলকাতা শহরে সন্ধ্যা নামলেই বোঝা যায় অফিস ফেরত বাসের ভিড়ে, গলির মুখে চপের দোকান থেকে ভেসে আসা সুগন্ধে, বাড়ি ফেরার তাড়া থেকে একটু সময় বাঁচিয়ে সবজি বাজারের দরাদরিতে। কিন্তু গাজীপুরে সন্ধ্যা নামল প্রায় নীরবেই। গাজীপুরের গ্রাম্য পরিবেশের নির্জনতা যেন ভঙ্গ করতে চায় না সে। এই গ্রামে এখনো কারেন্ট আসেনি, ফলে হ্যারিকেন আর মোমবাতি ভরসা। দোতলার ঘরে বসে গাজীর চরে নানা রহস্য নিয়ে কথা বলছিল আজিজুল আর অনির্বাণ। একটু আগেই চা আর জামবাটি ভর্তি নারকল কোড়া মুড়ি রেখে গেছে পরাণের মা। আজিজুলের ছোট্ট বাচ্চা মেয়েটি এতক্ষণ মেঝেতে আপন মনে খেলছিল। একটু পরে চুপচাপ নেমে এলো একতলায়। আজিজুল ওর যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর খাট থেকে নেমে ঘরের দরজাটা বন্ধ করতে করতে বলল, বুঝলেন অনির্বাণ বাবু, পৃথিবীতে ঘটে যাওয়া সব কিছুর ব্যাখ্যা সবসময় পাওয়া যায় না। আমার মনে হয় এই যেমন গাড়ির চরে যে 7 জন নিখোঁজ হয়ে যাবার ঘটনা, এর পেছনেও একটা পুরনো ইতিহাস আছে। হয়তো 100 বছরের বেশি আগে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হয়েছে তাতে। মানে, বিষয়টা আপনাকে খুলে বলি। খুব সম্ভবত 1905 সাল নাগাদ হরিমোহন সরকার নামে একজন ধনী বাঙালি খ্রিস্টান নিভৃত বাসের জন্য ওই গাজীর চরে একটা বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন। ভাবুন একবার, বাড়ির মেঝে করার জন্য সেই সময় সুদূর ইতালি থেকে মার্বেল এসেছিল। বাড়ির সামনেও নাকি ছিল বিভিন্ন বিদেশি ফুলের সমারোহ। এটা কিন্তু সেই বাড়িটা যাতে ওই 7 জন ঝড়ের দিন আশ্রয় নিয়েছিল। কিন্তু তাতে তো 7 জন জেলের নিখোঁজ হয়ে যাবার সমাধান মিলল না। পুরোটা শুনুন আগে। বিলেত ফেরত হরিমোহন এত দূরে এসে কেন বাড়িয়ে বানিয়েছিল তা বোঝা গিয়েছিল বেশ কয়েক বছর পর। অকৃততার হরিমোহনের একমাত্র বোন কেতকী ছিল অসাধারণ সুন্দরী, কিন্তু এত প্রাচুর্যের মধ্যেও হরিমোহনের মনে কোনো শান্তি ছিল না। কারণ কেতকী ছিল এক বিরল রোগের শিকার। সে রক্ত পান করতে ভালোবাসত, যে কোনো প্রাণীর টাটকা রক্ত। শোনা যায় এই রক্তের নেশা যখন উঠত তখন তার সামনে এক বাটি রক্ত না রাখলে পাগলের মতো নিজেকে ক্ষতবিক্ষত করতে শুরু করত সে। এই জন্য হরিমোহন প্রায়ই গ্রাম থেকে দ্বিগুণ দামে মুরগি, ছাগল, হাঁস কিনতেন। সেই সময় গ্রামের লোকেরা বেশ কয়েক পয়সা আয় করে নিয়েছিল হরিমোহনের বাড়িতে এগুলো সরবরাহ করে। কিন্তু একদিন অঘটন ঘটল গভীর রাতে। নির্জন গাজীর চরে হরিমোহনের বাড়িতে ডাকাত পড়ল। ঘর থেকে মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি তাকে নৃশংসভাবে হত্যা করেছিল ডাকাতরা। ধড় থেকে মাথাটা পুরো আলাদা করে দিয়েছিল। এই ঘটনা কিন্তু বেশ আলোড়ন ফেলেছিল সেই সময়। ফলে চাপে পড়ে ডাকাত দলকে ধরতে কোমর বেঁধে ব্রিটিশ প্রশাসন নেমে গিয়েছিল। পুরো দলটাকে গ্রেপ্তার করতেও অবশ্য বেশি দিন সময় লাগেনি। পরে জেরা করার সময় তারা সবাই একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর তথ্য জানায় পুলিশকে। হরিমোহনের কাটা দলটা যখন ছটফট করছিল, ঠিক তখনই নাকি কোথা থেকে একটা সুন্দরী মেয়ে ছুটে এসে মেঝেতে পড়া রক্তগুলো চেটে নিচ্ছিল। এই দৃশ্য দেখে ভয়ে ডাকাতরা পালিয়ে আসে সেই বাড়ি থেকে। কিন্তু ডাকাতদের কথা শুনে বাড়িতে তল্লাশি চালিয়েও মেয়েটিকে খুঁজে পায়নি বলে তৎকালীন পুলিশের কর্তারা এই ঘটনায় সে সময় আর বেশি আমল দেয়নি। মেয়েটি নিশ্চয় কেতকী হবে, কিন্তু আপনি এত সব কথা জানলেন কি করে? অবশ্যই কেতকী ছাড়া আর কে হবে? ঘটনাটা আমার দাদুর থেকে শোনা। আসলে কি বলবো, এটা খুব লজ্জার কথা। ওই ডাকাত দলের সর্দার ছিলেন আমার দাদুর খুব কাছের বন্ধু। আই সি। আচ্ছা,
আপনার কি মনে হয় ব্যাপারটা সত্যি, মানে রক্ত খাবার ঘটনাটা? একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে বলতে পারি, গ্রামের লোকের মুখে যেসব গল্প ঘোরে সেগুলো অতি রঞ্জিত। তবে কেতকীর রক্ত খাবার ব্যাপারটা বোধ হয় সত্যি। ঠিক বুঝলাম না। মানুষের মৃতদেহের রক্ত, সিমেন্টস, মাংস খাবার অনেক উদাহরণ আছে। এটা মানসিক রোগ বলতে পারেন। মানে আপনি ক্যানিবলিজম অথবা নেফ্রোফেগির কথা বলতে চাইছেন? হ্যাঁ, উরুগুয়ের ফ্লাইট 71 কথা জানেন নিশ্চয়ই, যেটা 1972 সালে ভেঙে পড়েছিল। এই বিমানের বেঁচে থাকা যাত্রীরা বেঁচে থাকার জন্য সহযাত্রীদের মাংস খাওয়া শুরু করেছিল। অবশ্য অনেকের আন্দিজ পর্বতের প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে ওরা এটা করেছিল। কিন্তু বিখ্যাত সিরিয়াল কিলার জেরেফি ডেহমার, অ্যালবার্ট ফিশ অথবা আন্দ্রেই টিকাটিলো, যারা খুন করার পর মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো খেয়ে নিত। আজিজুলের কথা শেষ হবার আগে হঠাৎ নিচ থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল। অনির্বাণ দেখতে পেল আজিজুলের মুখ ততক্ষণে ভয়ে সাদা হয়ে গেছে। সে এক লাফে খাট থেকে নেমে হ্যারিকেনটা নিয়ে দরজা খুলে নিচে নেমে গেল দ্রুত। অন্ধকারের মধ্যে হতভম্বের মতো কিছুক্ষণ বসে রইল অনির্বাণ। আর এই অন্ধকারের মধ্যেও সে বুঝতে পারল দরজায় কেউ এসে দাঁড়িয়েছে, কিন্তু সে আজিজুল নয়। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।